আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। সোহাগ একাডেমির প্রথম ক্লাসে তোমাদের প্রত্যেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস। তোমরা ইতিমধ্যে জানছো যে সোহাগ একাডেমি এই ইউটিউব চ্যানেলে বিজ্ঞান বিভাগের প্রত্যেকটা সাবজেক্ট অর্থাৎ কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স, হায়ার ম্যাথ এবং তাছাড়াও জেনারেল ম্যাথ, ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপার এবং বিজ্ঞান, এই বিষয়গুলোর উপর সোহাগ একাডেমি এই ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড হবে। তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাসটা জেনারেল ম্যাথের দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশন নিয়ে। যারা গণিত দেখলেই ভয় পায়, গণিত থেকে অনেক দূরে থাকতে চায় এবং গণিতের এখনো পর্যন্ত কোনো অধ্যায় যাদের ক্লিয়ার না, সেট অফ ফাংশন বিষয়ে যে কিছুই জানে না, তার জন্য হচ্ছে আজকের ক্লাসটা। আমরা আমাদের গণিতের ক্লাসটাকে তিনটা ভাগে ভাগ করছি, অর্থাৎ একটা অধ্যায়ের উপর তিনটা ক্লাস হবে। প্রথম ক্লাসটা হচ্ছে বুট বই বা মেন বইয়ে যে বেসিক নিয়ে আলোচনা করছে, সেই বেসিকের ভিত্তিতে আমরা প্রথম ক্লাসটা কমপ্লিট করব। প্রথম ক্লাসে বেসিক সম্পর্কে ডিটেলস ধারণা পাওয়ার পরে দ্বিতীয় ক্লাসে আমরা ওই অধ্যায়ের এমসিকিউ নিয়ে আলোচনা করব এবং আমাদের এমসিকিউটা হবে টাইপ ভিত্তিক, অর্থাৎ নির্দিষ্ট কিছু নিয়ম থাকবে। ওই নিয়মের ভিত্তিতে বিগত সালগুলোতে, অর্থাৎ 2016 সাল থেকে নিয়ে 2025 সাল পর্যন্ত এই 10 বছরে এই নিয়মের আন্ডারে যেই বোর্ডে যত সালে যে কোয়েশনগুলো আসছিল, যে বহু নির্বাচনীগুলো আসছিল, সেগুলো হবে একটা টাইপের আন্ডারে। তাহলে এটার কারণে আমাদের ফায়দাটা কি? দেখবো প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে গাইডটা যদি একটু খুলে দেখো, তাহলে প্রত্যেকটা অধ্যায়ে 300, 400, 500 করে এমসিকিউ থাকে। তাহলে এই এতগুলো এমসিকিউ দেখার পরে আমাদের মাথা হ্যাং হয়ে যায় যে এতগুলো এমসিকিউ কেমনে প্র্যাকটিস করব। তাহলে আমরা যখন মাত্র, যেমন সেট ফাংশনে মাত্র 7 থেকে 8টা টাইপ আছে, অর্থাৎ তুমি যদি খুব ভালো করে মনোযোগ দিয়ে এই 7 থেকে 8টা টাইপ আত্মস্থ করে ফেলতে পারো, একটু বুঝে নিতে পারো, তাইলে সেট অফ ফাংশনে যত ধরনের এমসিকিউ আসতে পারে সব ধরনের এমসিকিউ তুমি নিমিশেই সলভ করতে পারবে। তাহলে আমাদের দ্বিতীয় ক্লাসটা হবে টাইপ ভিত্তিক এমসিকিউ এবং তৃতীয় ক্লাস অর্থাৎ লাস্ট ক্লাসে আমরা সৃজনশীল নিয়ে আলোচনা করব। অর্থাৎ বিগত সালগুলোতে যে সৃজনশীলগুলো আসছিল, সেই গুরুত্বপূর্ণ সৃজনশীলগুলোকে টাইপ আকারে সাজিয়ে আলোচনা করব। কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রথম ক্লাস, দ্বিতীয় অধ্যায় জেনারেল ম্যাথের সেট ফাংশন। এই সেট শব্দটির সাথে তোমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে পরিচিত। আমরা অনেকেই শুনছি যে সুপার সেট, ডাইনিং সেট, ডিনার সেট, বইয়ের সেট, এরকম বলে না? তাহলে এই সেট শব্দটি আসলে কি? সেট মানে হচ্ছে, একেবারে সহজ ভাষায় যদি আমরা বোঝার চেষ্টা করি, একদম জটিল করবো না, সহজ ভাষায় যদি বোঝার চেষ্টা করি, তাইলে একটা নিয়মের ভিত্তিতে, একটা ধর্মের ভিত্তিতে, ধর্ম মানে কিছু নিয়ম নীতির ভিত্তিতে যদি কিছু বস্তু, কিছু সংখ্যা, কিছু জিনিস একসাথ হয়, সমাবেশ হয়, ওটাই হচ্ছে সেট। গ্লাসের সেট যখন বলবা, বেশ কয়েকটা গ্লাস একসাথে, ওটা হচ্ছে গ্লাসের সেট। সুপার সেট, বেশ কয়েকটা সুপার একসাথে, ওটা হচ্ছে সুপার সেট। ঠিক তেমনি ভাবে গণিতের সেটটা হচ্ছে যখন বেশ কিছু সংখ্যা কিছু নিয়মের ভিত্তিতে, কিছু ধর্মের ভিত্তিতে একই সাথে থাকবে, ওটাকে আমরা সেট বলবো। তাহলে গণিতের ধর্মটা আবার কি? যেমন আমরা জোড় সংখ্যা চিনি, 2, 4, 6, 8, তাহলে এটা একটা নিয়মের মধ্যে আছে না, জোড় সংখ্যা? তাহলে এটা হচ্ছে একটা ধর্ম। এরপরে যদি আমরা বিজোড় সংখ্যা বলি, পূর্ণ সংখ্যা বলি, ঋণাত্মক বলি, ধনাত্মক বলি, এগুলো হচ্ছে সংখ্যার এক একটা ধর্ম। তাহলে এই ধর্মের ভিত্তিতে সংখ্যাগুলোকে যখন একসাথে করবে, এটা হচ্ছে সেট। আশা করি সেট জিনিসটা কি আমি বুঝাইতে পারছি। আরেকটা কথা, ক্লাসটা যখন করবা, আল্লাহর ওয়াস্তে একটু মনোযোগ দিয়ে খাতা কলম নিয়ে বসবা। সংবাদ মাধ্যমে, টেলিভিশনে, সিনেমা দেখার মতো বা সংবাদ দেখার মতো করে দেখলে কোনো লাভ হবে না। একটু খাতা কলম নিয়ে বসো
মাঝে মধ্যে যদি কোনো কাজ দিয়ে একটু করতে হবে, গুরুত্বপূর্ণ জিনিসগুলো একটু নোট নিবা। তাহলে দেখো আজকে আমাদের বেসিকের মধ্যে আমি বেশ কিছু আলোচ্য বিষয় আনছি, যেমন সেট। সেট নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করছি। এবার হচ্ছে সেট প্রকাশের পদ্ধতি। সেট প্রকাশের পদ্ধতিটা আসলে কি? এই যে বললাম সেট বাস্তব ও চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে সেট বলে, বুঝলাম। কিন্তু সেটটাকে আমরা কেমনে প্রকাশ করতে পারি? তার আগে আমরা আরেকটা জিনিস জেনে নিই, সসীম এবং অসীম সেটটা কি। সসীম এবং অসীম। সসীম মানে হচ্ছে যার সীমা আছে, অসীম মানে হচ্ছে যার কোনো সীমা নাই, চলতেই থাকবে, যাইতেই থাকবে, তাকে থামানো যাবে না, কোনো রূপরেখা দেওয়া যাবে না, ওটা হচ্ছে অসীম সেট। সসীম সেট কি? যার সীমা থাকবে, এটা হচ্ছে সসীম সেট। এতটুকু বুঝতে পারছো? আচ্ছা, এটা আপাতত এতটুকু রাখো। সেট প্রকাশের পদ্ধতিটা বোঝার পরে এগুলা নিয়ে আরেকটু আলোচনা করবো। সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুই ধরনের। কয় ধরনের? সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুই ধরনের। সেট প্রকাশের পদ্ধতি দুই ধরনের। কি কি? একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, আরেকটা হচ্ছে তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতি। তাহলে সেট প্রকাশের পদ্ধতি কয়টা? দুইটা। একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, আরেকটা হচ্ছে তালিকা পদ্ধতি। এবার কথা হচ্ছে সেট গঠন পদ্ধতিটা কি। দেখো, আমরা যখন সেটের সংজ্ঞা যখন দিয়েছি, তখন বলছি যে আমরা যখন কিছু সংখ্যাকে তার ধর্মের ভিত্তিতে, তার নিয়মের ভিত্তিতে যখন একসাথে আনবো, যখন সমাবেশ ঘটাবো, ওটাকে আমরা সেট বলতেছি। তাহলে ধর্মগুলা কি পড়ছিলাম? জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, পূর্ণ সংখ্যা, তারপরে ধনাত্মক, ঋণাত্মক সংখ্যা, মূলদ সংখ্যা, মৌলিক সংখ্যা, এগুলো হচ্ছে সংখ্যার এক একটা ধর্ম। ঠিক আছে? তাইলে আমি যখন সেট গঠন পদ্ধতিটাকে তার এই ধর্মের ভিত্তিতে তার জাতের নামটা দিয়ে যখন কি করব, সেটটা যখন প্রকাশ করবে, এটাকে বলা হবে সেট গঠন পদ্ধতি। কঠিন হচ্ছে? আরো ইজি করে দিই। সেট গঠন পদ্ধতি মানে হচ্ছে কি জানো? ওই যে সংখ্যা বললাম না, সংখ্যাগুলা কাছাকাছি কাছাকাছি আসবে, ওই সংখ্যাগুলাকে যখন কথায় তার ধর্মের নামটা লিখে দিবা, কথায় যখন তার ধর্মের নামটা লিখে দিবে, এটা হচ্ছে কি সেট গঠন পদ্ধতি। আর তালিকা পদ্ধতি কি? ওই যে তার একটা ধর্ম লিখছো না, ওটা কথায় লিখছো, বানান করে করে লিখছো, ওই জিনিসটাকে যখন সংখ্যায় নিয়ে আসবা, এটা হচ্ছে তালিকা পদ্ধতি। দেখো, খুব সোজা। আমরা যখন সেট গঠন পদ্ধতিটাকে প্রকাশ করব, তখন হচ্ছে, হ্যাঁ, সেট প্রকাশের ক্ষেত্রে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। ঠিক আছে? তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করলাম। তাহলে প্রথমে লিখলাম এক্স। এক্স মানে এটা যে কোনো সংখ্যা, যেহেতু আমরা জানি না কোন সংখ্যাটা হইতে পারে, এই জন্য এক্স করলাম। এক্স যেন, এটাকে বলা হয় সাকসেডেড কিংবা বাংলায় যেন। এক্স যেন এক্স জোড় সংখ্যা। কি সংখ্যা? জোড় সংখ্যা। এবং এবং তাহলে এক্স যেন এক্স হচ্ছে জোড় সংখ্যা এবং টু greater than or equal x than or equal 12। এই যে এরকম দেওয়া আছে। তাহলে কি x যেন x জোড় সংখ্যা, তাহলে এটাকে কি বললাম? যেন বললাম, ইংলিশে সাকস ডেট বললাম। ঠিক আছে? তাহলে x সাকস x জোড় সংখ্যা এবং x এর মান এই যে 2 greater than or equal x less than or equal 12। একটু খেয়াল করো। তাইলে প্রথমে জোড় সংখ্যা বললাম না, তারপরে বলছি কি 2, অর্থাৎ এক্স এর মানটা। এই যে এটা মানে কি, এই এটা এবং এটা, এই দুইটা জিনিস নিয়ে আমাদের হচ্ছে মাথা জায়গা। কোনটা হচ্ছে গ্রেটার দেন, কোনটা হচ্ছে লেস দেন, ভাইয়া এই জিনিসটা বুঝি না।
খুব সহজে মনে রাখবা, এই যে মুখটা যার দিকে হা করা থাকবে খেয়ে ফেলবে, যার দিকে হা করা থাকবে ওটা হচ্ছে বড়, ওটা হচ্ছে কি বড়। যেমন এখানে 2 আছে, এখানে x আছে, তার মানে বোঝাচ্ছে x এর মানটা 2 এর চেয়ে বড় হবে। আবার বোঝাচ্ছে কি 12, তার মানে এই যে এটা 12 এর দিকে মুখ করে না, তার মানে 12টা বড় হবে। তাহলে কার থেকে বড় হবে? x এর থেকে বড় হবে। বুঝাইতে পারছি? তাহলে যার দিকে মুখ করা থাকবে তার মানটা বড় হবে। তাহলে এখানে 2 x এর দিকে মুখ করা আছে, তাহলে 2 এর থেকে x এর মান বড়। আবার এখানে 12 এর দিকে মুখ করা আছে, তার মানে 12 এর থেকে x এর মানটা ছোট। আর যদি মাঝখানে এভাবে একটা দাগ দিই তাহলে বোঝাচ্ছে যে x এর মানটা 2 এর সমানও হইতে পারে, আবার x এর মানটা 2 এর চেয়ে বেশিও হইতে পারে। x এর মানটা হয় 2 এর সমান হবে, নয়তো 2 এর থেকে বেশি হবে। আর এদিকে করা মানে x এর মানটা 12 এর সমান হবে, নতুবা 12 এর চেয়ে কম হবে। ক্লিয়ার জিনিসটা? আশা করি ক্লিয়ার। তাইলে দেখো, আচ্ছা আমাকে তাইলে এই জায়গায় কি বলতেছে যে x যেন x জোড় সংখ্যা, ওই যে বলছিলাম সেট গঠন পদ্ধতি কথাই লিখবো, এই যে কথাই বানান করে লিখছি, এবং জোড় সংখ্যা এটা সংখ্যার একটা ধর্ম প্রকাশ করছি, ঠিক আছে? তাইলে x যেন x জোড় সংখ্যা এবং x এর মান হচ্ছে 2 এর সমান কিংবা 2 এর চেয়ে বড়, 12 এর সমান কিংবা 12 এর চেয়ে ছোট। এটাকে যদি আমরা এখন তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে চাই, অর্থাৎ এটাকে যদি আমরা সংখ্যায় প্রকাশ করতে চাই, তাহলে কিরকম হবে দেখো। এই যে আমরা আবারও সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ঠিক আছে? এবার দেখো জোড় সংখ্যা বলছে, তাহলে জোড় সংখ্যা কোনগুলা? 2, 4, 6, 8, 10, 12, 14, এগুলোই তো জোড় সংখ্যা নাকি? তাইলে জোড় সংখ্যা বলছে, হ্যাঁ বেশ, কিন্তু এই জায়গায় তার একটা শর্ত জুড়ে দিছে, বলে এক্স এর মান তো জোড় সংখ্যা হইতে পারবে ঠিকই, কিন্তু 2 এর সমান হইতে পারবে, অথবা 2 এর চেয়ে বড় হইতে পারবে, 12 এর সমান হইতে পারবে, কিংবা 12 এর চেয়ে ছোট হতে হবে, এর বাইরে কিন্তু যাইতে পারবে না, এই রেঞ্জের ভিতরেই থাকতে হবে। তাহলে এই রেঞ্জের ভিতরে কি কি আছে বলতো? 2 এর সমান যেহেতু হইতে পারবে বলছে 2 নিলাম। 3 কি হবে? 3 হবে না কেন? 3 জোড় সংখ্যা নয়, 3 হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে আমরা জোড় সংখ্যা নিলাম কত? 4, এরপরে 6, এরপরে 8, এরপরে 10, এরপরে 12। আর নিতে পারবো? এই যে আমাকে রূপরেখা দিয়ে দিছে, 12 এর সমান হইতে পারবে কিংবা 12 এর চেয়ে কম, 12 এর চেয়ে বেশি আমরা যাইতে পারবো না। তাহলে এই যে শেষ, এটা হলো আমাদের সেট গঠন তালিকা পদ্ধতি। সরি, তাহলে আমরা সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতি করলাম, ঠিক আছে? আশা করি সেট প্রকাশের পদ্ধতি অর্থাৎ সেট গঠন পদ্ধতি এবং তালিকা পদ্ধতি তোমরা বুঝতে পারছো। এরকম আমাদেরকে খ নাম্বারে এবং অনেক ক্ষেত্রে এমসিকিউতে এগুলো আসে, যে এরকম একটা সেট গঠন পদ্ধতিতে দেওয়া থাকবে, ওটাকে তোমার হচ্ছে তালিকা পদ্ধতিতে নিয়ে যেতে হবে, অথবা তালিকা পদ্ধতিতে দেওয়া থাকবে, ওটাকে সেট গঠন পদ্ধতিতে নিয়ে যেতে হবে। তাহলে এটার জন্য তোমাদের প্রথমে ওই যে সংখ্যার ধর্মগুলা সম্পর্কে জানতে হবে। জোড় সংখ্যা কোনগুলা? আশা করি তোমরা চিনো, 2, 4, 6। বিজোড় কোনগুলা? 1, 3, 5, 7, 9, এগুলা। তাহলে মৌলিক সংখ্যা কোনগুলা? যে সংখ্যাগুলাকে এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, ওইগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, ঠিক আছে? তারপরে হচ্ছে ধনাত্মক সংখ্যা কোনগুলা? এই যে +1, +2, +3। ঋণাত্মক কোনগুলা? -1, -2, -3, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমরা আহ বলতে পারো কি বাস্তব সংখ্যা কোনগুলা, ঠিক আছে? তাহলে এই বিষয়গুলা নিয়ে তোমাদের প্রথম অধ্যায়ে, অর্থাৎ তোমাদের বাস্তব সংখ্যা ওই অধ্যায়ে ডিটেইলসে কিন্তু এগুলা নিয়ে সংখ্যার ধর্মগুলা সম্পর্কে আলোচনা করা হয়েছে। তোমরা একটু কষ্ট করে প্রথম অধ্যায়ের ওই জিনিসগুলোর উপরে একটু চোখ বুলাই নিও, আশা করি প্রবলেম হবে না। তাহলে এখানে দেখবা কোন ধর্মটা দেওয়া আছে, এবং এরপরে দেখবা যে তোমাদের কোনো শর্ত দেওয়া আছে কিনা। যদি শর্ত দেওয়া থাকে ওই শর্ত অনুসারে আমাকে তালিকা পদ্ধতি করতে হবে। তাহলে তোমাকে যদি এইরকম একটা তালিকা পদ্ধতি দেওয়া থাকতো, তুমি এটাকে সেট গঠন পদ্ধতি নিয়ে যাইতে পারতা না? আশা করি অবশ্যই নিয়ে যাইতে পারতা, ঠিক আছে? তাহলে এখানে দেখতেছো 2, 4, 6, 8, 10, 12। তাহলে এইখানে দেখতে পাচ্ছ সবগুলা হচ্ছে কি জোড় সংখ্যা, এবং এখানে 2 আছে এবং 12 আছে, তার মানে 2 এর সমান, 12 এর সমান এবং এর ভিতরে, ঠিক আছে? বুঝতে পারছো? আশা করি পারবা। তাইলে সেট প্রকাশের পদ্ধতি ক্লিয়ার?
একটু মনোযোগ দিয়ে পড়ো, খাতা কলমের একটু ব্যবহার করো, আশা করি কষ্ট হবে না ইনশাআল্লাহ। এরপরে সসীম সেট এবং অসীম সেট। একটু আগে বলছিলাম সসীম মানে হচ্ছে যার কোনো সীমা নাই, অসীম সসীম সরি সসীম সেট যার সীমা আছে, সরি যার হচ্ছে সীমা আছে, অসীম সেট যার কোনো সীমা নাই। ঠিক আছে, তাহলে যেমন আমি যদি এভাবে লিখি 1 2 3 4, ঠিক আছে, এই যে এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা 1 2 3 4, এবং এটার একটা সীমানা তারা দিয়ে দিছে যে 4-এর চেয়ে আর বড় হইতে পারবে না, 1-এর চেয়ে আর ছোট হইতে পারবে না। তাহলে এটার একটা সীমা আছে না, এটা হচ্ছে সসীম সেট। আর যদি তোমাকে এইভাবে দেওয়া হইতো যে 1 2 3 4 ডট 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 ডট, এইভাবে চলতেই থাকবে, কোন জায়গায় যে শেষ হবে আমি তুমি কেউ জানি না, এই জিনিসটা হচ্ছে অসীম সেট। ভাইয়া যখন সংখ্যায় লেখা থাকে, অর্থাৎ তালিকা পদ্ধতিতে যখন প্রকাশ করা থাকে, তখন আমরা এটা বুঝি যে এখানে ডট ডট দেওয়া থাকবে, এটা চলতেই থাকবে, এখানে একটা সীমানা দেওয়া থাকবে, এটা শেষ হয়ে যাবে এক পর্যায়ে যে, এইখানে আমরা সসীম অসীম বুঝতে পারি, কিন্তু তালিকা পদ্ধতিতে বুঝতে পারি না। আচ্ছা আসো, তালিকা পদ্ধতিতে কিভাবে সসীম অসীম চিনবা একটু খেয়াল করো। তালিকা পদ্ধতিতে হচ্ছে লিখে কি এক্স যেন এক্স, বিজোড় সংখ্যা, এক্স যেন এক্স, বিজোড় সংখ্যা, এতটুকু দিয়ে শেষ। এইরকম একটা আমাকে কি সেট গঠন পদ্ধতিতে দিল। এখন বলো তো এক্স যেন এক্স, বিজোড় সংখ্যা, তাহলে এক্স এর মানটা হবে বিজোড় সংখ্যা, কত পর্যন্ত হবে বলছে? বলে নাই। তার মানে 1 3 5 7 9 11 13 15 17 19 21 যাইতেই থাকবা, শেষ নাই। বিজোড় সংখ্যা শেষ আছে? শেষ নাই। তার মানে এটা হচ্ছে অসীম সেট। এটা হচ্ছে কি সেট? অসীম সেট। তাহলে আমরা যদি সসীম সেট কিরকম হবে, তাইলে এই যে এই জায়গায় তারা যদি আমাকে একটা সীমা দিয়ে দেয়, যেমন ধরো এবং এবং এক্স গ্রেটার দেন 21, অর্থাৎ এই যে বিজোড় সংখ্যা 1 থেকে শুরু হইছে এবং 21 পর্যন্ত যে শেষ, অর্থাৎ এক্স এর মানটা 21-এর চেয়ে কি হইতে পারবে না, বড় হইতে পারবে, যে কার দিকে মুখ করা দেখে 21-এর দিকে, তার মানে 21টা বড়, সো এক্স এর মানটা 21-এর চেয়ে ছোট হইতে হইবে। সেই ক্ষেত্রে 21-এর চেয়ে যদি ছোট হয় 19 পর্যন্ত, একটা সীমারেখা চলে আসলো না, এই জিনিসটা হচ্ছে কি সসীম সেট। কতটা ক্লিয়ার? আচ্ছা, আশা করি সসীম সেট এবং অসীম সেট বুঝতে পারছো। আচ্ছা, তাইলে আমাদের এর পরে হচ্ছে সংযোগ সেট এবং ছেদ সেট। সংযোগ সেটটা কি? সংযোগ সেট এবং হচ্ছে ছেদ সেট, ঠিক আছে। তাহলে সংযোগ সেটটাকে হচ্ছে আমরা এই যে ইউর মতো এইভাবে প্রকাশ করি, এবং ছেদ সেটটাকে হচ্ছে এইভাবে প্রকাশ করা হয়, ঠিক আছে। আমরা এটাকে মনে রাখার সুবিধার্থে ক্যাফ বলবো, সরি এটা হচ্ছে কাফ, এটাকে আমরা কাফ বলতে পারি এবং এটাকে হচ্ছে ক্যাফ বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, তাহলে সোজা কথায় সংযোগ সেট মানে হচ্ছে আমাকে যদি দুইটা সেট দেওয়া হয়, অর্থাৎ 2 4 6 8, এই যে জোড় সংখ্যার একটা সেট দিল এ সমান, এবং বি সমান আমাকে আরেকটা সেট দিল হচ্ছে 3 4 5 7, সাপোজ এইরকম একটা আমাকে সেট দিল, দুইটা সেট। তাহলে আমাকে বললো যে এই যে এ সংযোগ বি বাইর করো, এ সংযোগ বি সমান কত, এটা আমাকে বাইর করতে বলছে। তাহলে সহজ কথায় মনে রাখবেন, সংযোগ সেট মানে হচ্ছে কমন এবং আনকমন সবগুলা, কমন আনকমন সবগুলো নিতে হবে, সবগুলো নিতে হবে। তাহলে এই যে দুইটা সেট আছে, এই সেট থেকে কমন এবং আনকমন, অর্থাৎ মিল এবং অমিল
সবগুলাই হচ্ছে আমাকে সংযোগ সেটের ক্ষেত্রে নিতে হবে। আর ছেদ সেটটা হচ্ছে এর ব্যতিক্রম, এর বিপরীত। তাহলে এই ক্ষেত্রে আমরা ইউ সমান কমন আনকমন সবগুলা নিলাম না, তাহলে ছেদ সেটের মধ্যে হচ্ছে শুধুমাত্র কমন গুলাই নিব, শুধুমাত্র কমন গুলোই নিতে হবে। কতটা ক্লিয়ার? তাহলে এই যে আমাকে এ এবং বি এর ছেদক, এ এবং বি সংযোগ বের করতে বলছে, তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো প্রথমে দেওয়া আছে বলে লিখবা, লিখার পরে এ সমান এত বি সমান এত, সুতরাং এ সংযোগ বি সমান, তাহলে এ সমান কত আছে 2 4 6 8, ঠিক আছে। সংযোগ বি সমান কত আছে 3 4 5 7। তাইলে আমার এখানে কমন এবং আনকমন আমরা উভয়টাই নিব। তাহলে এখান থেকে আসলো 2, তারপরে হচ্ছে একটু সাজাই লিখি, এরপর হচ্ছে 3, 4 হচ্ছে আমার এখানেও আছে এবং এখানেও আছে, একটা নিলে হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে 5, 5 এর পরে হচ্ছে 6, 6 এর পরে 7, 7 এর পরে 8। তাহলে এই যে মিল এবং অমিল সবগুলাই কিন্তু আমি নিয়ে নিলাম, বাট একটা জায়গায় 4 এখানেও ছিল এখানেও ছিল। যদি দুইটা জায়গাতে একই সংখ্যা থাকে, দুইটা সেটের মধ্যে যদি একই সংখ্যা থাকে, তাহলে আমরা কেবলমাত্র একবার নিলেই হয়ে যাবে। সংযোগ সেটটা আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এরপর হচ্ছে আমাকে ছেদ সেটটা বাইর করতে বলছিল, অর্থাৎ এ ছেদ বি বাইর করতে বলছিল। তাহলে আমরা এই ক্ষেত্রে কি বলছি, শুধুমাত্র শুধুমাত্র আমরা এই ক্ষেত্রে যেগুলা কমন যায়, যেগুলা মিল আছে, এগুলাই কিন্তু লিখব। তাইলে ধরো এস সমান আমাকে দেওয়া আছে 2 4 6 8। আচ্ছা, বি সমান দেওয়া আছে 2 6 2 6 7 9। আচ্ছা, এতটুকু এতটুকু ধরো আমাকে দেওয়া আছে। তাহলে আমার বাইর করতে হবে কি, এ ছেদ বি, ঠিক আছে, এ ইন্টারসেকশন বি। তাইলে আমরা প্রথমে মানগুলা লিখে দিব, 2 4 6 8 লিখে দিলাম, মাঝখানে ছেদ চিহ্ন, এরপর হচ্ছে কত 2 6 7 9। তাহলে যেহেতু আমি ইন্টারসেকশন করতেছি, ছেদ সেট বের করতেছি, এক্ষেত্রে হচ্ছে যেগুলা মিল আছে, যেমন এখানেও 2 আছে এখানেও 2 আছে, এখানে 4 আছে বাট এখানে 4 নাই, তাহলে আমরা এটা নিতে পারবো না। এখানেও 6 আছে এখানেও 6 আছে, আর বাকি কোথাও অন্য কোনো সংখ্যা কি মিল আছে? মিল নাই। তাহলে এক্ষেত্রে আমার সেটটা হবে 2 এবং 6, এই 2 এবং 6 এটা হচ্ছে আমার ছেদ সেট। আশা করি সংযোগ সেট এবং ছেদ সেট তোমরা বুঝতে পারছো। তোমাদের বইয়ে হচ্ছে অনেকগুলো উদাহরণ আছে এই সংযোগ সেট এবং ছেদ সেট থেকে। তোমরা চাইলে এখন নিজেরা, ওই যে বলছিলাম না খাতা কলম নিয়ে বসতে, এখন নিজেরা একটু প্র্যাকটিস করো। ভিডিওটা পজ করে, যেহেতু এটা হচ্ছে রেকর্ডেড ভিডিও, পজ করে রাখা যাবে, তো একটু করে পজ করে যে উদাহরণগুলো আছে, এবং অনুশীলনীর শুরুতে অর্থাৎ 2.1-এর শুরুতে হচ্ছে এই যে সংযোগ সেট এবং ছেদ সেট নিয়ে অনেকগুলা হচ্ছে ওখানে কি আছে, ম্যাথ আছে, ওইগুলো তোমরা চাইলে প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। আচ্ছা, যদি কোনো অঙ্ক প্র্যাকটিস করতে যে না পারো, তাহলে তোমরা নিচে কমেন্টের মধ্যে লিখে দিবা, ইনশাআল্লাহ সলভ করার চেষ্টা করবো। এরপরে হচ্ছে আমাদের নিচ্ছেদ সেট এবং ফাঁকা সেট। তাহলে আমরা একটু আগে পড়ছি এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এই ইন্টারসেকশন থাকলে মিল গুলা হচ্ছে আমরা লিখি, এ ইউনিয়ন বি তে মিল ও মিল সবগুলাই লিখি। তাহলে ইন্টারসেকশনের ক্ষেত্রে আমরা এর আগে মান পাইছি কত, 2 এবং 6, এই দুইটা মান মিল ছিল। কিন্তু যদি আমার এমন একটা অঙ্ক চলে আসে যে একটাও মিল নাই, তাহলে আমি কিছু লিখতে পারবো? একটাও যদি আমার মিল না থাকে, যেমন এ সমান দেওয়া আছে 2 4 6 আর বি সমান দেওয়া আছে 1 3 5, তাহলে আমাকে প্রশ্নে বলা হলো যে এ ইন্টারসেকশন বি বাইর করো, তাহলে একটাও কি মিল আছে? একটাও মিল নাই, তাহলে কি সেট হবে? ফাঁকা সেট। তাহলে এই যে এ ইন্টারসেকশন বি তে, অর্থাৎ ছেদ সেটের মান যদি আসে
ফাঁকা সেট কোনো মানই যদি না আসে, তাইলে আমরা এটাকে কি বলবো? নিচ্ছেদ সেট। নিচ্ছেদ সেটের আরেক নাম হচ্ছে মরা সেট, বুঝছো? ওটা হচ্ছে জান প্রাণ নাই, একেবারে মরা। আশা করি নিচ্ছেদ সেট বুঝতে পারছো। এবার হচ্ছে এই নিচ্ছেদ সেট, এগুলো হচ্ছে তোমাদের এমসিকিউ তে আসতে পারে, একটু মনে রাখবে। এবার হচ্ছে ফাঁকা সেট। আশা করি ফাঁকা সেট তোমরা সবাই জানো, অর্থাৎ দুইটা সেট বাইর করার পরে যদি কোনো মান না আসে, বা আমাকে যদি দেওয়া থাকে যে এই রকম, তাহলে এটা হচ্ছে ফাঁকা সেট। অথবা যদি দেওয়া থাকে এই রকম, মাঝখানে কিছু নাই, তাহলে এই উভয়টাই হচ্ছে কি সেট? ফাঁকা সেট। কিন্তু একটা জায়গায় ঝামেলা লেগে যায়, ম্যাক্সিমাম স্টুডেন্টস একটা জায়গায় এসে ভুল করে ফেলে এমসিকিউতে এসে। যখন এমসিকিউতে দেওয়া হয় যে এই রকম সেট, প্রশ্নের মধ্যে দেওয়া হইলো যে নিচের কোনটি ফাঁকা সেট, ওই অপশনের মধ্যে এইরকম একটা অপশন দেওয়া আছে, ব্র্যাকেটের ভিতরে হচ্ছে ফাঁকা সেটটা দেওয়া আছে, সবাই কি করে? ওই জায়গায় রাইট মার্কস দিয়ে দেয়। কারণ আমরা জানি পাকা চিহ্ন সমানো ফাঁকা, মাঝখানে কিছু না থাকলে সেকেন্ড ব্র্যাকেটের ওটা হচ্ছে ফাঁকা সেট। তাহলে এখানে মাঝখানেও কিছু নাই, একটা এক প্রকার ফাঁকা সেট হইলো, আরেকটা ফাঁকা সেট, তাহলে এটা ডাবল ফাঁকা সেট হইলো, এই জায়গায় আনসারটা দিয়ে দিই, তাইলে আনন্দা পাবো, বুঝছো? এটা হচ্ছে একেবারে রং আনসার। এই ভুলটা করা যাবে না। কেননা তুমি যদি ফাঁকা সেটকে দুইটা ব্র্যাকেটের মাধ্যমে আবদ্ধ করে দাও, তাহলে এটা ফাঁকা সেটের একটা সেট হয়ে যায়। ক্লিয়ার? তাহলে এইভাবে লেখা যাবে না। ওকে, তাহলে আশা করি পাকা সেট বুঝতে পারছো। আচ্ছা, আরেকটা বিষয়, যদি তোমার সেট প্রকাশের পদ্ধতি দুইটা পড়ছিলাম, তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতিতে পাকা সেট আমরা চিনি, কিন্তু যদি সেট গঠন পদ্ধতিতে পাকা সেট বাই করতে বলে, কিরকম হইতে পারে? যেমন ধরো আমাকে বলছে এক্স সাকস ডেট এক্স, কি সংখ্যা, আমি মৌলিক সংখ্যা ধরি একটু, আশা করি মৌলিক সংখ্যা তোমরা সবাই চিনো। যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, ওটা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা হচ্ছে 2 থেকে বড় এবং 3 থেকে ছোট, ওই মৌলিক সংখ্যাটা বাহির। কিরে, আচ্ছা, তাইলে দেখেন এটা ধরেন এ সমান, তাহলে এ সমান আমাকে একটা সেট দেওয়া হইলো যে এ ইকুয়াল টু এক্স মৌলিক সংখ্যা এবং 2 গ্রেটার দেন এক্স গ্রেটার দেন 3 লেস দেন 3। তাইলে আমার এক্স এর মানটা হইতে হবে মৌলিক সংখ্যা, এবং শর্ত দিয়ে দিছে যে 2 এর চেয়ে বড় হইতে হবে, 3 এর চেয়ে ছোট হইতে হবে। ওই মৌলিক সংখ্যাটা কোনটা? আছে মাঝখানে 2.5 2.6 এরকম কোন মৌলিক সংখ্যা আছে? তাহলে 2 এর চেয়ে বড় 3 এর চেয়ে ছোট, এটা আবার কি সংখ্যা? নাই। তার মানে এটার মান হচ্ছে কি, আনসার হচ্ছে কি, ফাঁকা সেট। কি সেট? ফাঁকা সেট। এটার কোনো কি নাই, সদস্য সংখ্যা নাই, উপাদান নাই। ক্লিয়ার? সেট গঠন পদ্ধতিতেও আশা করি তোমরা ফাঁকা সেট কিরকম আসে এই জিনিসটা বুঝতে পারছো। তাইলে এবার আসেন আমাদের এরপরে শক্তি সেট। শক্তি মানে কি? পাওয়ার। তাইলে শক্তি সেটটা হচ্ছে কি, পাওয়ার। আচ্ছা, আমাকে শক্তি সেটের মধ্যে ধরেন সি এর মান দেওয়া আছে 2 4 6, আমাকে বলল যে এই সেটটার পাওয়ার সেট অর্থাৎ শক্তি সেট বাহির করো। তাহলে আমি কেমনে বাহির করব? তাইলে এর শক্তি সেটটা বাহির করা হচ্ছে কিভাবে? আচ্ছা, একটা গল্প বলি। আমরা 3জন বন্ধু হচ্ছে একসাথে বেড়াইতে গেছি, সাথে কক্সবাজার বিচে ঘুরতে গেছি। ঘুরতে যাওয়ার পরে হচ্ছে একটা ডিএসএলআর ক্যামেরাম্যানকে পাইলাম, বলছি ভাই আসেন আমাদেরকে একটু ছবি তুইলা দেন। তাহলে কি করি প্রথমে? বলি যে আমাদের প্রথমে সিঙ্গেল সিঙ্গেল ছবি তুলবেন। তাহলে প্রথমে আমি একটা নিলাম, আমার বাকি 2জন বন্ধু সিঙ্গেল সিঙ্গেল ছবি তুললো। এবার বলছি যে সিঙ্গেল তো একটা একটা তোলা শেষ, তাহলে এবার করেন কি যে আমাদের 2জন 2জন করে নেন। তাহলে আমি আমার প্রথম বন্ধুর সাথে একবার তুললাম, দ্বিতীয় বন্ধুর সাথে একবার তুললাম, আবার ওই 2জন একবার তুললো। তাহলে একজনের ওই যে 2জন 2জন তোলা শেষ। তাহলে এক লাস্ট আমরা ক্যামেরাম্যানকে বললাম
যে এবার আমাদের সবাইকে মিলে, তিনজনকে মিলে একটা গ্রুপ ছবি তুলে দেয়। তাইলে সর্বশেষে যে কয়েকটা কি তুলে দিল, গ্রুপ ছবি তুলে দিল। আমরা বললাম যে আমরা কোন জায়গায় আসছি, এই স্মৃতিটাকে ধরে রাখার জন্য আমাদেরকে না রেখে আপনি একটা ব্যাকগ্রাউন্ডের ছবি তুলে দেন। ওখানে কেউ থাকবে না, শুধু ব্যাকগ্রাউন্ডটাই থাকবে। বুঝতে পারছো এই জিনিসটা? করো না তোমরা বেড়াইতে গেলে এই জিনিসটা? এটাই হচ্ছে শক্তি সেটের ক্ষেত্রে করতে হবে। দেখে এখানে কয়টা উপাদান? তিনটা উপাদান। তিনজন বেড়াইতে গেছে। তাহলে এখানে আমরা প্রথমে একটাকে লিখলাম। কয়টাকে? এই যে সিঙ্গেল সিঙ্গেল লেখা শুরু করে দিছি। 2 লিখলাম, তারপরে 4 যাবে, তারপর হচ্ছে 6, সিঙ্গেল তুলা শেষ। এবার দুইটা দুইটা নাও, এই যে 2 নিলাম, 4 নিলাম, তারপর হচ্ছে 2 নিব, 6 নিব, ঠিক আছে? তারপর ওই যে 4 6 একজন থেকে গেল না, এই যে 4 6, তাহলে দুইবার দুইবার শেষ। এবার হচ্ছে তিনটাকে একবার নিয়ে নাও, 2 4 6। তাহলে ওই যে বললাম না, একেবারে শেষে কেউ থাকবে না, শুধু ব্যাকগ্রাউন্ডের ছবি থাকবে। ওই যে কেউ না থাকা, ওটা হচ্ছে কি সেট? ফাঁকা সেট। বুঝতে পারছো? তাহলে এবার উপাদান হচ্ছে কয়টা? 1 2 3 4 5 6 7 8টা। কয়টা হইছে? 8টা হইছে। তাহলে আমাদের সেটের মধ্যে উপাদান ছিল কয়টা? 3টা। আমরা শক্তি সেটে অর্থাৎ পাওয়ার অফ সি তে আমরা উপাদান পাইলাম কয়টা? 8টা। ঠিক আছে? তাহলে এটার নামই হচ্ছে উপসেট। তাহলে শক্তি সেট হচ্ছে, আমরা শক্তি সেটটাকে দুই ভাবে লিখতে পারি। একটা হচ্ছে উপসেট, আরেকটা হচ্ছে প্রকৃত উপসেট। এটা একটা হচ্ছে কি উপসেট, আরেকটা হচ্ছে প্রকৃত। আরেকটার মধ্যে প্রকৃতটা লাগাই দিলাম, ঠিক আছে? আরেকটা হচ্ছে প্রকৃত উপসেট। তাইলে উপসেটকে আমরা 2 টু দি পাওয়ার n দ্বারা প্রকাশ করি। কি দ্বারা? 2 টু দি পাওয়ার n। এটা আবার কি? এটা হচ্ছে কার সূত্র বললাম? পাওয়ার অফ সি এর। অর্থাৎ এটা পাওয়ার অফ সি হইতে পারে, ডি টি, অনেক কিছু হইতে পারে। মূলত শক্তি সেটের সূত্র হচ্ছে কোনটা? পাওয়ার অফ সি। তাহলে এটাকে তুমি বলতে পারো উপসেটেরও সূত্র। কারো সূত্র? উপসেটেরও সূত্র। এটা হচ্ছে উপসেটেরও সূত্র, ঠিক আছে? কি? 2 টু দি পাওয়ার n। n এর এই মানটা হচ্ছে কি, এগুলা নৈবিত্তিকের মধ্যে কিন্তু আসবে, দেখেন। তাহলে এই যে n এর মানটা, যেমন ধরেন আমার এখানে সি যখন সেটটা দেওয়া ছিল, এখানে উপাদান ছিল কয়টা? 3টা। তাহলে এখানে আমরা n এর মানে কত বসিয়ে দিব? 3 বসিয়ে দিব। তাহলে 2 কে কিউব করলে কি হয়? 8 হয়। তাহলে আমার এখানে যদি উপাদান থাকে 2টা, তাহলে আমরা এখানে 2 বসিয়ে দিব। তাহলে 2 দুগুণে 4। তাইলে এইখানে উপসেটের মান আসবে 4টা। যদি এইখানে আমার উপাদান থাকে, সদস্য থাকে 4, তাহলে আমি এখানে 4 বসিয়ে দিব, তখন আমার মান আসবে 16। অর্থাৎ এই যে পাওয়ার অফ সি এর শক্তি সেটের উপসেটের মান আসবে 16টা। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখানে তাহলে আরেকটা কথা বললো না, প্রকৃত উপসেট। উপসেট তো বুঝলাম, উপসেট উপসেট আর শক্তি সেট হচ্ছে একই কথা, বাট প্রকৃত উপসেটটা আবার কি? তাহলে এই যে আমরা এখানে একটা তিনটাওয়ালা ধরলাম না, আমার এখানে যে উপাদানটা আছে, আমার এখানে যে উপাদানটা আছে, হুবহু ওই উপাদানটা যদি বাদ দিয়ে দিই, হুবহু ওই উপাদানটাও তো এখানে আসছে। মানে আমরা তিনজন বেড়াইতে গেছি, তিনজন মিলেই তো একটা ছবি গ্রুপ পিকচার তুলছি। ওই গ্রুপ পিকচারটা বাদ দিয়ে দিলে যে মানগুলা থাকবে বাকি, সেই মানটাই হচ্ছে মূলত প্রকৃত উপসেট। অর্থাৎ প্রত্যেকটা শক্তি সেটের মধ্যে যে মানগুলা আসে, যতটা সেটের উপাদান আসে, সেখান থেকে একটা বাদ যায়। তাইলে এই জন্য আমরা এই সূত্রের মধ্যে লিখতে পারি, প্রকৃত উপসেটের সূত্র লিখতে পারি 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে আমার যদি উপাদান থাকে 3টা, ঠিক আছে? তাহলে আমার এখানে 2 কিউব মাইনাস 1, তাহলে 8 মাইনাস 1 সমান 7। এই যে এবার এটাকে বাদ দিয়ে দিলে গুণে দেখো তো কয়টা? 1 2 3 4 5 6 7টা। তাহলে প্রকৃত উপসেটটা বুঝতে পারছো? বি কেয়ারফুল। যখন সিকিউ এমসিকিউ যখন করবা, তখন প্রশ্নের মধ্যে খেয়াল করবা তোমাকে প্রকৃত উপসেট বলছে নাকি শুধু উপসেট বলছে। যদি শুধু উপসেট বলে, এরকম যে প্রশ্নের মধ্যে দেওয়া আছে যে সি ইকুয়াল টু যদি 2 4 6 হয়, তাহলে প্রকৃত উপসেট সংখ্যা কয়টি? তাহলে ক নম্বরে দেওয়া আছে হচ্ছে 7টা, ঠিক আছে? তারপরে খ
খ নাম্বারে দেওয়া আছে 6টা, ঘ নাম্বারে দেওয়া আছে 8টা, ঘ নাম্বারে দেওয়া আছে 9টা। তাহলে তুমি তো জানো যে 2n, তাহলে 8 আসে, 8টা হবে, রাইট দিয়ে দিলে তাহলে আনসার পাবা, 0 পাবা, রং আনসার। এই জন্য খেয়াল করবা যে প্রকৃত উপসেট বলছে নাকি উপসেট। তাহলে উপসেট বললে 2n, আর যদি প্রকৃত উপসেট বলে তাহলে ওখান থেকে 1 বিয়োগ। ক্লিয়ার, মনে থাকবে? আচ্ছা, তাইলে প্রকৃত উপসেট, শক্তি সেট শেষ। এবার হচ্ছে আমাদের কার্তেসীয় গুণজ। কার্তেসীয় গুণজটা আবার কি তাইলে? আচ্ছা, এখন হচ্ছে কার্তেসীয় গুণজ। গুণ মানে কি? গুণ করে দেওয়া। তাহলে কার্তেসীয় গুণজ মানে হচ্ছে জোড়ায় জোড়ায় গুণ করে দেওয়া। কিভাবে? জোড়াই গুণ করা, জোড়াই গুণ করা। মনে রাখবা সহজে। যেমন ধরো আমার এ সমান দেওয়া আছে 1 2 3, ঠিক আছে? আমার আবার বি সমান দেওয়া আছে 1 এ। কি দেওয়া আছে? 1 এ। তাহলে আমাকে এটার কার্তেসীয় গুণজ বাইর করতে বলছে, ঠিক আছে? অর্থাৎ এ ইন্টু বি, এবং বি কে আমার গুণ করতে বলছে। তাহলে আমি গুণ করব কিভাবে? এই যে প্রথমে এখানকার 1 দিয়ে, তোমরা স্বাভাবিক যে গুণ করো না, ছলকের মধ্যে দুইটা রাশির মধ্যে গুণ করো না, এইভাবে সেম এই যে 1 এবং 1টা গুণ করবা, কিন্তু ওখানে সরাসরি মানটা লিখে দাও না, এক একে এক। এখানে কিন্তু ওই রকম গুণ করা যাবে না, পাশাপাশি লিখে দিবা, অর্থাৎ 1 1। ক্লিয়ার? এরপর হচ্ছে 1 দিয়ে আবার একে গুণ দিবা, তাহলে হচ্ছে কি 1 এ। এবার 1 দিয়ে গুণ করা শেষ, এবার 2 দিয়ে গুণ করো দুইটাকে, ঠিক আছে? তাইলে হবে কত? 2 1, তারপর হবে 2 এ। এবার 2 দিয়ে গুণ করা শেষ, এবার 3 দিয়ে গুণ করো, 3 দিয়ে গুণ করলে কত হবে? 3 1, তারপর হচ্ছে 3 এ। এই জিনিসটা হচ্ছে কার্তেসীয় গুণজ। আশা করি বুঝতে পারছো। তাইলে যে দুইটা সেট আমাকে দেওয়া থাকবে, দুইটা থাকতে পারে, তিনটা থাকতে পারে, তাহলে ওই সেটটাকে গুণ করে দেওয়া। কিন্তু গুণটা একেবারে করে ফেলবে না, জাস্ট জুড়ে জুড়ে পাশাপাশি লিখে দিবা, তাহলে কার্তেসীয় গুণজটা শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তোমাদের হচ্ছে উদাহরণ, যে মেইন বইটা আছে ওখানে উদাহরণ আছে, এবং অনুশীলনীতে অনেকগুলা সমাধান আছে, ওখান থেকে তোমরা সমাধানগুলো একটু করে নিবা, বুঝছো? প্র্যাকটিস না করলে কিন্তু হবে না, এই জন্য খাতা কলম নিয়ে বসতে বললাম প্রথম থেকে। আচ্ছা, তাইলে আমাদের এখন শক্তি সেট শেষ, কার্তেসীয় গুণসও শেষ। এখন হচ্ছে ক্রমজোড়। এখন কি? ক্রমজোড়। ক্রমজোড়টা কি তাইলে? ধরো আমাদের একটা অঙ্ক দেওয়া আছে যে 2x প্লাস, উদাহরণ 11 নম্বরে তোমাদের 2x প্লাস y ইন্টু 3, তারপরে দেওয়া আছে হচ্ছে সমান 6x মাইনাস y, এরকম একটা অঙ্ক দেওয়া আছে না? তাইলে তোমাকে কি বাইর করতে বলছে? এক্স ওয়াই এর মানটা বাইর করতে বলছে। তাইলে এটা হলে এক্স ওয়াই সমান কত, এই মানটা বাইর করতে বলছে। তাহলে এটা আমাকে কি করতে বলছে? ক্রমজোড়। কি বাইর করতে বলছে? ক্রমজোড় বাইর করতে বলছে। ঠিক আছে, তাহলে ক্রমজোড়ের ক্ষেত্রে একেবারে বেসিক জিনিস, একটা জিনিস মাথায় রাখবা, এই যে প্রথম রাশির প্রথম পদ, প্রথম রাশির প্রথম পদের সাথে দ্বিতীয় রাশির প্রথম পদ, তাইলে প্রথম রাশির প্রথম পদের সাথে দ্বিতীয় রাশির প্রথম পদ। এবার প্রথম রাশির দ্বিতীয় পদের সাথে দ্বিতীয় রাশির দ্বিতীয় পদ। এই যে, কতটা ক্লিয়ার? তাইলে হবে কি?
2x প্লাস ওয়াই ইকুয়াল টু 6 না? এই যে দেখো 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 6, তাহলে এক্ষেত্রে কি হবে? x মাইনাস ওয়াই ইকুয়াল টু 6। আচ্ছা, তাইলে দেখো আমরা আপাতত এটা বের করে ফেলি। তাহলে ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে? 6 প্লাস কত, সরি, যখন আমরা পক্ষান্তর করবো এই যে 2x টাকে পক্ষান্তর করে দিলে সাইনটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে 6 মাইনাস কি পাইলাম? 2x পাইলাম, ঠিক। আচ্ছা, ওই জায়গায় দেখি একটু। তাইলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু, অর্থাৎ দ্বিতীয় রাশির দ্বিতীয় পদের সাথে প্রথম রাশির দ্বিতীয় পদ না, x মাইনাস ওয়াই ইকুয়াল টু কত? 3। আচ্ছা, তাইলে x ইকুয়াল টু কত থাকে? 3 প্লাস ওয়াই। আচ্ছা, ওয়াইটাকে আমরা তো এখানে একটা ওয়াই এর মান পাইছি না, ওয়াই ইকুয়াল টু 6 মাইনাস 2x। তাহলে আমরা ওয়াই এর মানটা একটু বসাই দিই। x ইকুয়াল টু 3 প্লাস ওয়াই এর মান পাইলাম কত? 6 মাইনাস 2x। তাহলে 2x টাকে পক্ষান্তর করে ফেললে x প্লাস 2x ইকুয়াল টু 3 আর 6 যোগ করলে কত হয়? 9। x আর 2x কত? 3x ইকুয়াল টু 9। যদি 3টাকেও পক্ষান্তর করে দিয়ে এখানে গুণ আকার আছে, কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে x ইকুয়াল টু 9/3। সুতরাং x ইকুয়াল টু হচ্ছে কত? 3। x এর মান পাইলাম কত? 3। তাহলে y এর মান কত হয়? বা y ইকুয়াল টু 6 মাইনাস 2 ইন্টু 3, বা y ইকুয়াল টু 6 মাইনাস 3 দুগুণে কত? 6। সুতরাং y ইকুয়াল টু 0। তাহলে x এর মান কত পাইলাম? 3 পাইলাম। y এর মান কত পাইলাম? 0 পাইলাম। ক্রমজোরটা বুঝতে পারছো? আবার একটু করে দেখো। তাহলে এই যে আমাকে দুইটা কি দেওয়া আছে বলো তো? রাশি দেওয়া আছে। এই দুইটা রাশির মধ্যে প্রথম রাশির প্রথম পদের সাথে আমি দ্বিতীয় রাশির প্রথম পদটা ধরবো, ঠিক আছে? এরপরে হচ্ছে দ্বিতীয় রাশির দ্বিতীয় পদের সাথে প্রথম রাশির দ্বিতীয় পদ। সুতরাং 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 6 আর x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3। তাহলে আমরা এখানে যদি ওয়াই এর মানটা রাখি, এক্সটাকে পক্ষান্তর করে দিলে 6 মাইনাস 2x থাকে, ঠিক আছে? তাহলে তোমরা চাইলে এক্সটাকে রেখে দিয়ে ওয়াই কে পক্ষান্তর করে দিলেও করতে পারো, মান সেম আসবে। আর এক্ষেত্রে হচ্ছে এক্সটাকে কি করলাম? এতটুকু পর্যন্ত আমরা অঙ্কটা রাখছি, পোস্ট করছি না, এতটুকু পর্যন্ত। এরপর হচ্ছে যেহেতু আমাদের এখানে একটা এক্স এর মান দরকার, এই জন্য এক্স এর মানটা এই জায়গা থেকে আনতেছি। দেখো এক্স ইকুয়াল টু কত? 3 প্লাস ওয়াই। ওয়াইটাকে পক্ষান্তর করে দিলাম, আমরা জানি পক্ষান্তর করলে মাইনাস থাকলে প্লাস হয়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস হয়, প্লাস মাইনাসে মাইনাস হয়, ঠিক আছে? প্লাস প্লাসে প্লাস হয়। তাহলে পক্ষান্তর করে দিলাম, মাইনাস ছিল প্লাস হয়ে গেছে। এবার ওয়াই এর একটা আমরা মান পাইছি এই যে এতটুকু পর্যন্ত, 6 মাইনাস 2x। ওই 6 মাইনাস 2xটা বসাই দিলাম। তাহলে এই যে 2x-টাকে আবার পক্ষান্তর করে ফেললে কত হয়? যে x প্লাস 2x মাইনাসটা প্লাস হয়ে গেছে গা। তাহলে 3 আর 6 9, x আর 2x যুক্ত করে পাইলাম 3x। আমার যেটা x এর মান লাগবে 3টাকে পক্ষান্তর করে দিলাম। তাহলে সুতরাং x ইকুয়াল টু কত? 3। এই যে x এর মানটা যখন এখানে বসাই দিলাম, তখন মান আসছে y এর মান কত? 0। এইভাবে তোমাদেরকে কি করতে হবে? ক্রমজোড় গোলা থেকে x এবং y এর মান বাহির করতে হবে। এখানে দেখলা যে সরাসরি x এর মান চলে আসছে। অনেক সময় দেখবা যে তোমার এটাকে এতটুকু পর্যন্ত 1 নম্বর সমীকরণ ধরে, এটাকে 2 নম্বর সমীকরণ ধরে 1 আর 2 নম্বর সমীকরণ যোগ করতে হচ্ছে, বিয়োগ করতে হচ্ছে। ক্লিয়ার? প্র্যাকটিস করবা। তাইলে ক্রমজোড় হচ্ছে শেষ। আশা করি আমাদের আরেকটা জিনিস, সেটের সেটের অন্তর আছে না? সেটের অন্তর এবং সার্বিক সেট, এই দুইটা টপিকস আমাদের এখনো পর্যন্ত 2.1 থেকে গেছে গা। অন্তর মানে কি? ওই যে এই জায়গায় থাকে হার্ট, ওটা না। অন্তর মানে হচ্ছে বিয়োগ। অন্তর মানে কি? বিয়োগ। অর্থাৎ আমার হচ্ছে এর মান দেওয়া আছে একটা, যেগুলো মান ধরো 3, 6, 9, 12, এইরকম একটা মান পাইলাম, ঠিক আছে? ধরো বি এর মান দেওয়া আছে যে 4, 5, 6, 7, 8, এরকম একটা মান দেওয়া আছে। এখন আমাকে এর অন্তর বাইর করতে বলছে, অর্থাৎ এ মাইনাস বি বাহির করতে বলছে, কত হয়? তাইলে এটা হচ্ছে একটা অন্তর। তাহলে এটা এইভাবে না এসে প্রাইম, আচ্ছা প্রাইমের এটা সার্বিক সেটের মধ্যে যাবে,
আপাতত অন্তরটা দেখো। তাহলে a মাইনাস b এর মানটা কিভাবে, তাহলে দেওয়া আছে কত, a ইকুয়াল টু 3 6 9 12 এবং b ইকুয়াল টু 4 5 6 7 8। তাইলে আমরা দেওয়া আছে বলে মানগুলা লিখবো, লিখার পরে লিখবা সুতরাং a মাইনাস b ইকুয়াল টু, এর মানগুলা লিখে দেন 3 6 9 12। এরপরে বি এর মানগুলা লিখে দেন 4 5 6 7 8। ঠিক আছে, এটা এরকম মাইনাস না দিয়ে অনেক সময় দেখবেন যে এইরকম বাত আকার আসবে, এটাকে কি বলা হয়, এ বাত বি। এই যে এ মাইনাস বি যে কথা, এ বাদ বি সেম কথা, অর্থাৎ এ মাইনাস বি মানে হচ্ছে আমরা এ থেকে বি এর মানগুলাকে বাদ দিয়ে দিব। ঠিক সেম ভাবে এটাও হচ্ছে একই, এ থেকে বি এর মানগুলো বাদ দিয়ে দিব। কিভাবে বাদ দিব, বিয়োগটা কেমনে করবো দেখেন, এই যেখানে 3 আছে না, এখানে খুঁজে দেখবেন 3টা আছে কিনা, আছে নাই, তার মানে গেল। এরপরে 6 আছে, এই যে 6 এখানেও আছে এখানেও আছে, তাহলে আমার এই 6টা বাদ যাবে, এটা হচ্ছে রাইট, এটা থাকবে। 9 এখানে আছে এখানে আছে নাই, তাহলে 9ও থাকবে। 12 এখানে আছে এখানে নাই, তাহলে 12ও থাকবে। সুতরাং আমার a মাইনাস b সমান হবে 3 9 12। তাহলে এই যে দেখো এখানে 4 5 7 8 থেকে গেল না, তাহলে ওই পাশের ডান পাশে আমার কে কে থেকে গেছে, কোন কোন সংখ্যাটা থেকে গেল, এটা আমার দেখার বিষয় না, কারণ আমি এ থেকে বি কে বাদ দিচ্ছি। এ যে মানগুলো আছে ওই মানগুলার থেকে বি এর যে মানগুলো ওইগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি। সো ওর কি কি এক্সট্রা থেকে গেছে এটা আমার দেখার বিষয় না। ক্লিয়ার? তাহলে যদি এ বাদ বি আসে এভাবে, তাহলে এক্ষেত্রে হচ্ছে সেম কাজটা করবা। আচ্ছা, তাইলে আশা করি তোমরা অন্তর সেটটা বুঝতে পারছো। আরেকটা জিনিস থেকে গেলে, এটা হলো সার্বিক সেট। সার্বিক সেটটা কি, এটাকে ইউনিভার্সাল সেটও বলা হয়। ইউনিভার্সাল সেট মানে বুঝো, এই যে ইউনিভার্সাল পুরা মহাবিশ্ব, এটাকে মহাবিশ্বের সাথে কেন তুলনা করা হইলো, এই যে ধরো তোমার সেটের মধ্যে তোমার একটা সৃজনশীল প্রশ্ন আসছে, ওই সৃজনশীল প্রশ্নের মধ্যে যতগুলা সেটের কথা উল্লেখ করছে, ধরো এ ইকুয়াল টু দেওয়া আছে 1 2 3, ধরো বি ইকুয়াল টু দেওয়া আছে 2 4 6, ধরো সি ইকুয়াল টু দেওয়া আছে যে 4 8 সরি এতটুকু যাই না, 4 8 পর্যন্ত দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এই যে এতগুলা মান আছে না, সবগুলা মান হচ্ছে আবার একটার মধ্যে থাকে, এই এটা হচ্ছে ইউনিভার্সাল সেট। 1 2 3 4 5 6 7 8, এই যে দেখো এখানে যতগুলা সেট আছে না, এ বি সি, ওই সেটের মধ্যে যতগুলা সদস্য আছে না, সবগুলা সদস্য হচ্ছে আবার ইউ এর উপসেট, ইউ এরও সদস্য। সবগুলা সেট কারো সদস্য, ইউ এর সদস্য। সুতরাং এই যে সমগ্র সেটের সমন্বয়, যতগুলা সেট আছে ওই সবগুলা সেট একটা সেটের মধ্যে অন্তর্নিহিত থাকে, ঢুকানো থাকে, লুকায়িত থাকে, ওই পুরা সেটটাকে কি বলা হয়, ইউনিভার্সাল সেট বলা হয়। যেরকম পুরা বিশ্বের মধ্যে গ্রহ উপগ্রহ তারা ধূমকেতু গ্যালাক্সি, ঠিক আছে, তারপরে যে হচ্ছে এই যে আমাদের সৌরজগৎ হাবিজাবি যত কিছু আছে, সবগুলা যেরকম মহাবিশ্বের মধ্যে থাকে, ঠিক এখানে যতগুলা সেট আছে সবগুলা সেট হচ্ছে কোথায়, এই যে ইউনিভার্সাল অর্থাৎ আমাদের সার্বিক সেটের মধ্যে থাকে। বুঝতে পারছো? তাহলে সার্বিক সেটটা কি, সব সেটের রাজা। ক্লিয়ার? ওকে, এখন সার্বিক সেট চিনলাম, আরেকটা জিনিস চেনা বাকি আছে, এটা হচ্ছে পূরক সেট। কি সেট? পূরক সেট। এটাকে আমরা প্রাইমও বলি। ধরো আমাকে এ প্রাইম বাইর করতে বললো এই অঙ্কটা থেকে, অঙ্কটা থেকে কি বাইর করতে বললো, এ প্রাইম। এই যে উপরে দেখো ছোট একটা দাগ দেওয়া আছে, দেখছো, এটাকে প্রাইম বলা হয়, মানে পূরক বলা হয়। তাহলে এ প্রাইমের মান হচ্ছে কি, ইউ মাইনাস এ। কি বলছি, এ প্রাইমের মান হচ্ছে কি, ইউ মাইনাস এ। ইউটা কি, এই যে ইউটা হচ্ছে সার্বিক সেট, ইউটা হচ্ছে কি সেট, সার্বিক সেট। তাহলে ইউ থেকে কে বাদ যাবে, এর মান বাদ যাবে। কথা ক্লিয়ার? এই যে মাইনাস মানে তো বুঝো যে ইউ থেকে ইউর যে মানগুলো আছে ওই মানগুলা থেকে এর মানগুলা বাদ যাবে, যেগুলা মিল আছে ওইগুলা বাদ যাবে, বাকি না মিলে যেগুলা ইউ এর থেকে যাবে ওইগুলা হচ্ছে আনসার। ক্লিয়ার? আচ্ছা, যদি বি প্রাইম থাকে তাইলে হবে ইউ মাইনাস বি, সি প্রাইম থাকলে হবে ইউ মাইনাস সি।
মাথা প্রাইম থাকলে হবে ইউ মাইনাস মাথা, যেটার উপর প্রাইম থাকবে ওটাই। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার একটু খেয়াল করো তো, যে এ প্রাইম বললাম না ইউ মাইনাসে, এবার ইউ এর মানগুলো একটু লিখে দাও। 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে? মাঝখানে হচ্ছে মাইনাস, তোমরা চাইলে বাদও দিতে পারো। তাইলে এর মান আছে কত? 1 2 3। তাহলে এই যে 1 2 3 এরও মিল আছে না, ওইগুলা বাদ গেছে। বাকি কে কে আছে বলো তো? 4 5 6 7 8। এটাই হচ্ছে সুতরাং এ প্রাইমের আনসার। বুঝতে পারছো? এখন ক্লিয়ার কিনা বলো তো? সেটের অন্তর সেট, সার্বিক সেট, তারপরে পূরক সেট, পুরা এতটুকুর মধ্যে কিন্তু 2.1 শেষ, অলরেডি 2.1 শেষ। বুঝতে পারছো? পুরাপুরি ক্লিয়ার কিনা বলো 2.1টা? আশা করি পুরাপুরি ক্লিয়ার। একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলা করলে সবগুলাই বুঝবা। যদি না বুঝে থাকো তাইলে কমেন্ট বক্সে একটু করে উল্লেখ করো। এবার হচ্ছে আমরা 2.2-এ যাব। 2.2 থেকে আমরা যে টপিকস গুলো রাখছি, এই যে এগুলো হচ্ছে 2.2-এর টপিকস, মাত্র 3টা। কি কি আছে দেখো তো? অন্বয়, ফাংশন, ডোমেন ও রেঞ্জ। 2.1 খুব বেশি আলোচনা নাই, বাকি আছে 2.2। 2.2 থেকে হচ্ছে আমাদের 3টা টপিকস আছে। একটা হচ্ছে অন্বয়, আর একটা হচ্ছে ফাংশন, আর একটা হচ্ছে ডোমেন ও রেঞ্জ। এগুলো হচ্ছে অনেকটা ম্যাথমেটিক্যাল রিলেটেড, অঙ্ক করে হচ্ছে পুরো জিনিসটা বুঝাইতে হবে। আমি জাস্ট একটু বেসিক দিয়ে আলোচনা করি। অন্যই মানে হচ্ছে রিলেশন, সম্পর্ক। তোমাদের যদি বোর্ড বইটা খোলো, মেন বইটা খুললে প্রথমেই দেখতে পাবা যে একটা উদাহরণ দেওয়া আছে, রাজধানীর সাথে একটা দেশের সম্পর্ক। যেমন ধরো বাংলাদেশের সাথে সম্পর্ক হচ্ছে ঢাকার, ঠিক আছে? ঢাকা সম্পর্ক। ঠিক তেমনি ভাবে ভারতের, ইন্ডিয়ার সাথে সম্পর্ক হচ্ছে কি? নয়াদিল্লির, ঠিক আছে? তাহলে ওইভাবে পাকিস্তানের সাথে পাকিস্তানের সম্পর্কটা হবে কিসের সাথে? ইসলামাবাদের সাথে। তাহলে এই যেটা একটা সম্পর্ক না, বাংলাদেশের সাথে ঢাকার সম্পর্ক, ইন্ডিয়ার সাথে নয়াদিল্লির, পাকিস্তানের সাথে ইসলামাবাদ, অর্থাৎ এটা হচ্ছে রাষ্ট্রের সাথে তার রাজধানীর একটা সম্পর্ক। এটাই হচ্ছে মূলত অন্যয়। কতটা বুঝতে পারছো? আচ্ছা, এবার ফাংশনটা হচ্ছে এই অন্যয়, ফাংশন, ডোমেন ও রেঞ্জ নিয়ে যে অঙ্কগুলো আছে, এগুলো আমরা যখন সিকিউ করব তৃতীয় ক্লাসে, তখন অন্যয়, ফাংশন, ডোমেন ও রেঞ্জ এগুলা নিয়ে আমরা টাইপ আকারে আলোচনা করব। এই যে এখন যেরকম টাইপ আকারে আমরা বেসিক গুলো আলোচনা করলাম না একটা একটা টপিকস ধরে, ঠিক তেমনি ওই তৃতীয় অধ্যায়ে যখন তৃতীয় ক্লাসে যখন আমরা সিকিউ করব, এরকম টাইপ সাজাবো, সেট, সেট প্রকাশের পদ্ধতি, এভাবে টাইপ করে ওইগুলা নিয়ে আবার ম্যাথ গুলা সলভ করবো, কোয়েশ্চেন গুলা সলভ করবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আসেন ফাংশন। ফাংশনটা হচ্ছে কি? ফাংশনটা হচ্ছে প্রায় অন্যের মতো, কিন্তু এখানে হচ্ছে ধরো আমরা দুইটা চলক ধরতে পারি, একটা হচ্ছে এক্স এবং আরেকটা হচ্ছে ওয়াই। এক্স এবং ওয়াই এর মধ্যে হচ্ছে একটা কি আছে? অন্যয় আছে, একটা রিলেশন আছে। তাইলে ওয়াই এক্স এর যে কোনো মানের জন্য, এক্স এর যে কোনো মানের জন্য যদি আমরা ওয়াই এর একটি মাত্র মান পাই, তাহলে সেক্ষেত্রে এক্স এবং এক্সটা হচ্ছে ওয়াই এর একটা কি? ফাংশন। কতটা বুঝাইতে পারছি? আবার বলি, যদি এক্স এর যে কোনো মানের জন্য ওয়াই এর একটি মাত্র মান পাই, তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি এক্স হচ্ছে ওয়াই এর একটি ফাংশন। যেমন ধরো ওয়াই সমান দেওয়া আছে কি? 2x² প্লাস 3x-4। এই যে আমি এক্স এর যে কোনো একটা মানের জন্য ওয়াই এর মান পাবো কেবলমাত্র কয়টা? একটা। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি এফ অফ এক্স হচ্ছে ওয়াই এর একটা কি? ফাংশন। ক্লিয়ার? ক্লিয়ার? ফাংশন বুঝাইতে পারছি? আচ্ছা, এরপরে হচ্ছে ডোমেন ও রেঞ্জ। আমরা একটু আগে হচ্ছে এই জায়গায় ক্রোমোজোর নিয়ে পড়ছি না? হ্যাঁ, ক্রোমোজোর পড়ছি, ঠিক আছে? আমাদের দুইটা সেট দেওয়া থাকবে। যেমন ধরো আমাদের এ সমান দেওয়া আছে যে এ বি সি দেওয়া আছে, ঠিক আছে? তারপরে আমাদের
বি এর একটা সেট আছে ধরো 2 5 7, এই যে আমাদের দুইটা সেট দেওয়া আছে। এই দুইটা সেটের ক্রমজোড় কত হবে বলো তো? প্রথমে এ দ্বারা গুণ করতে হবে না, দুইটা তিনটাকে A2, ঠিক আছে, তারপর হচ্ছে A5, তারপর হচ্ছে A7, তারপরে আবার বি দ্বারা গুণ করো B2, B5, B7। ওকে, এবার হচ্ছে সি দ্বারা গুণ করলে C2, তারপরে থাকে কত C5, তারপরে থাকে হচ্ছে C7। আচ্ছা, এই যে ক্রমজোড়টা পাইলাম, ঠিক আছে। এখন ক্রমজোড়ের মধ্যে এটা অনেক বড় হয়ে গেছে গা, আর একটু শর্টলি করলে আচ্ছা হ্যাঁ, যাই হোক। এখন তাইলে এ এবং বি এর আমরা কি বাইর করছি? ক্রমজোড় বাইর করছি। ক্রমজোড় বাহির করার পরে এখানে তাহলে প্রথম যে মানগুলা পাবো ওটা হচ্ছে আমার ডোমেন, ওটা হচ্ছে আমার কি ডোমেন। দ্বিতীয় যে মানটা পাবো ওটা হচ্ছে আমার রেঞ্জ। ক্লিয়ার? এই যে যেমন দেখে এই ক্রমজোড়ের মধ্যে প্রথমে এ, এখানে এ, এখানে এ, এখানে বি, 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 সি, ওইরকম না? তাইলে আমার ডোমেন হচ্ছে কত? এ, বি, সি। যেহেতু তিনটায় আছে, তিনটা থেকে আমি কেবলমাত্র একটা নিলাম, তিনটা আছে কেবলমাত্র একটা নিলাম, তাহলে এ বি সিটা হচ্ছে আমার কি? সুতরাং নির্ণয় ডোমেন বা ডুম, সংক্ষেপে ডুম দ্বারা প্রকাশ করা হয় ডোমেনকে। তাহলে ডোমেন কত পাইলাম? এ বি সি। তাইলে আবার রেঞ্জ কত পাবো বলো তো? সুতরাং নির্ণয় রেঞ্জ, রেঞ্জ কত পাই? তাহলে লাস্টে 2 আছে, 5 7, 2 5 7, এগুলো হচ্ছে 2 5 7 লিখলাম, 2 5 7 লিখলাম। ঠিক আছে, তাহলে এটা পাইলাম হচ্ছে, সরি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তাইলে হচ্ছে আমরা ডোমেন পাইলাম এ বি সি, আর রেঞ্জ পাইলাম কত? 2 5 7। এখানে আরো কিছু কমপ্লেক্স হবে, এরকম সহজ আসবে না একেবারে ডোমেন এবং রেঞ্জ। এখানে কিছু শর্ত দিয়ে দিবে, ঠিক আছে। শর্ত দিয়ে দেওয়ার পরে ওই যে যেমন ফাংশন সরি অন্বয় আছে না, অন্বয়ের মধ্যে দেখবে যে এখানে একটা সম্পর্ক দিয়ে দিছে। তো ওই সম্পর্কের সাথে, অর্থাৎ ওই শর্তের সাথে যদি আমার এই মানগুলোর রিলেশনটা না থাকে, তাহলে ওইগুলো হচ্ছে বাদ যাবে, বুঝতে পারছেন? এই বাদ যাওয়ার পরে যে মানগুলা থাকবে না, ওখান থেকে হচ্ছে আমার ডোমেন এবং রেঞ্জ বাহির করতে হবে। আমরা যখন কোয়েশ্চন গুলা সলভ করব তখন বিশেষ করে 2.2 এর অন্যয় ফাংশন ডোমেন ও রেঞ্জ এগুলো আরো ক্লিয়ারলি বুঝবা। আশা করি এই চিন্তাতে তোমাদের এখনো একটু একটু করে প্রবলেম থেকে যাবে। যাক, আমরা হচ্ছে জাস্ট বেসিক নিয়ে আলোচনা করলাম, ম্যাথমেটিক্স না। ম্যাথমেটিক আলোচনা করলে আরো বিষয় বেশি করে বুঝবা। আশা করি বেসিকে তোমাদের আর কোনো প্রবলেম থাকার কথা না, অ্যাটলিস্ট সেট ও ফাংশন নিয়ে। আমাদের প্রত্যেকটা অধ্যায় আমরা প্রথমে এরকম বেসিকটা ক্লিয়ার করে ফেলবো, দেন এমসিকিউ, দেন হচ্ছে সিকিউ। ঠিক আছে? তাইলে ইনশাল্লাহ আগামী ক্লাসে এমসিকিউ নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি সেট ও ফাংশন অধ্যায়ে। তত দিন পর্যন্ত, ততটুকুন সময় পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।